বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যের প্রথম নাটক হলো আগুন। আজকের এই ভিডিওতে আগুন নাটকটি নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা পরিবেশন করব। এই নাটকের প্রত্যেকটা লাইন শব্দের অর্থ সহ আলোচনা করা হবে। একই সঙ্গে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়ারত সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই নাটক থেকে কোন কোন প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে আসতে পারে তার একটা সাজেশনও রয়েছে এই ভিডিওতে। আমার একটা ছোট্ট অনুরোধ, ক্লাস 11-এ পড়ারত সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তোমরা এই ভিডিওটা কেটে কেটে দেখো না। 1 ঘন্টারও কম সময়ের এই ভিডিওটি হলো তোমাদের জন্য একটি কোর্স। আজকের ভিডিওটা বা এই কোর্স তুমি যদি সম্পূর্ণভাবে এতে অংশগ্রহণ করো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিও দেখা শেষ হবে এই নাটকটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমার একটা অতিরিক্ত টিপস আছে, তুমি তোমার বাংলা পাঠ্য বই এবং কলম নিয়ে ভিডিওটা দেখতে বসো। যে যে লাইন গুরুত্বপূর্ণ আমি বলে দেব বা যে শব্দগুলো একটু অচেনা তার অর্থ যখন আমি বলে দেব বইয়ে সেগুলো অবশ্যই লিখে নাও। শুরু করব মূল আলোচনা। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না। তোমাদের জন্য ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য আমি অলরেডি একাধিক গল্প কবিতা এভাবেই সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। যারা সেই ক্লাসগুলো মিস করে গেছো, আজকের ভিডিওর প্রথম কমেন্টে রইল লিংক, সেখানে ক্লিক করে পুরনো ভিডিওগুলো দেখে নিতে, বাদবাকি গল্প কবিতার আলোচনা বুঝে নিতে একেবারেই ভুলো না। শুরু করব মূল আলোচনা। তবে নাটকের আলোচনায় যাওয়ার আগে এই নাটকের উৎস সম্পর্কে আমি একটু তথ্য বলে রাখি। এই নাটকটি অরণি পত্রিকাতে 1943 খ্রিস্টাব্দের এপ্রিল সংখ্যাতে বেরিয়েছে। সালটা কত? 1943। অর্থাৎ তখনও কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি। একদিকে দেশ পরাধীন, বাংলায় তখন 50-এর মন্বন্তর, চারিদিকে তীব্র খাদ্য সংকট, মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়াচ্ছে। এই রকম একটা প্রেক্ষাপটকে অবলম্বন করে 5টা টুকরো টুকরো দৃশ্য নিয়ে তৈরি এই একাঙ্ক নাটক আগুন নাটক। আর 5টা দৃশ্যে আমরা 5টা আলাদা আলাদা খিদের আগুনের চিত্র দেখতে পাবো। এখানে আগুন বলতে কিন্তু কোনো জাগতিক আগুনের কথা বলা হয়নি। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, কিন্তু এই নাটকে যে আগুনের কথা বলা হয়েছে তা কিন্তু ওই পবিত্র আগুন নয়, পুণ্য আগুন নয়, এ হলো খিদের আগুন। যে খিদের আগুন আমাদের কাছে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বানিয়ে দেয়, সেই আগুনের কথা জানবো আজকের নাটকে। শুরু করব প্রথম দৃশ্য। এখানে আমরা দেখতে পাবো একটি দরিদ্র পরিবারের দৈনন্দিন জীবনের খাদ্য সংকটের এক নিদারুণ চিত্র, যেখানে আছে নিত্যর বাবা, নিত্যর মা আর নিত্য। তাদের কথোপকথন, তাদের পরিবারের যে তীব্র খাদ্য সংকট, সেটাই আমার নাট্যকার তুলে ধরেছেন প্রথম দৃশ্যে। বিজন ভট্টাচার্যের নাটক আগুন। আমরা প্রথমেই চলে আসব পৃষ্ঠা নাম্বার 52, প্রথম দৃশ্য। প্রত্যুষকাল, ভোরবেলা, অস্পষ্ট আলোয় কিছুই ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না। ভোরের অস্পষ্ট আলোতে কোনো কিছুই ভালোভাবে উপলব্ধি বা অনুভব করা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা, একটা মাটির বাসন বা পাত্র। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার ওপর দেখা যায় ঝুলন্ত 2-1খানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট, একখানা পুরনো ছেঁড়া কাঁথা। মেঝের উপর জনতিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদের দেখা যাচ্ছে। একটা মোরগ ডেকে উঠল, একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোরগটা আবার ডেকে উঠল, একটু চুপচাপ। দূর গাঁয়ের আজানের শব্দ কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল, আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠল, একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো।
মনে হলো কে যেন আলমোড়াও ভাঙছে। আলমোড়াও মানে শরীরের আলসেমি, সকালবেলাতে উঠে আমরা হাই তুলে হাত পা টান টান করি, ওটাকেই আলমোড়া ভাঙা বলা হয়। এই যে অনুচ্ছেদ বা প্যারা আমরা পড়লাম, তাতেই ধারণা হয়ে গেল একটা নিম্নবিত্ত বা গরিব পরিবারের কিছু একটা ঘটনা এই দৃশ্যে বর্ণনা করা হয়েছে। পুরুষ অর্থাৎ একজন পুরুষ কণ্ঠের লোক বলছে হাই তুলে, হ্যাঁ আলমোড়া ভালো, এইবার উঠতেই হয়, আর শুয়ে থাকলে ওইদিকে আবার সব গোলমাল হয়ে যাবেন। বুঝিছ তোর ঠেলাটা, মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পিছনে। বলছে এবার তাড়াতাড়ি উঠতে হবে, আর শুয়ে থাকলে ওদিকে গেলে গোলমাল হয়ে যাবে। বুঝেছ তো কত বড় ঠেলা, কালকে মণিচাঁদ একজনের নাম দেরিতে গিয়ে লাইনের পিছনে জায়গা পেয়েছে, ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা, সেই লাইনের পেছনে দাঁড়ালে আস্তে আস্তে চাল দেওয়া হচ্ছে, সামনের দিকে যারা তারা আগে 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 পেয়ে যাবে, পেছনে যারা তাদের পেতে পেতে প্রায় 12টা। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি না, হয়তো পেলেই না। কুড়নের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আলো। তাও যে যারা পেছনের দিকে দাঁড়াচ্ছে তাদের নিশ্চয়তা নেই যে পাবেই পেছনে দাঁড়ালে। কুড়নের মা, আর কি কুড়ন একজন গ্রাম্য ছেলের নাম, তার মা গতকাল গিয়ে লাইনের পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু ওই পর্যন্ত চাল ছিলই না, শুধু হাতে ফিরেছে। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে। এই জায়গাতে শিক্ষক হিসেবে বিধিসম্মত সতর্কীকরণ, আমি স্টুডেন্টদের বলবো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই ধূমপান থেকে প্রত্যেকে যেন বিরত থাকো। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট, অর্থাৎ অন্ধকারের মধ্যে বিড়িটা জ্বলছে। এটা তো গল্প না, এটা নাটক। তুমি যখন মঞ্চে দেখবে পুরো মঞ্চটা নীল আলোয় ভরা, অন্ধকার, তার মধ্যে একটা বিড়ির আলো অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। লোকটা আবার বলছে, এই নেত্য, বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে আলো, খেয়াল আছে, উঠে পড় উঠে পড়, চাল আজ পাতি হবে না নে, দেখিস কেন। বলছে তাড়াতাড়ি নেত্য ওঠ, দেরি করলে আর চাল পাবি না। আবার চুপচাপ। লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, না এই রকমভাবে সময় নষ্ট করলি হইছে আর কি। পাশে ঘুমন্ত স্ত্রীটির গায়ে ঠেলা মারে, হ্যাঁ দে ও নেত্তর মা, ওঠে বেলা। অর্থাৎ এই যে পুরুষ, এ হচ্ছে নেত্তর বাবা, নেত্য এর ছেলের নাম। তো প্রথমে নেত্যকে ডেকে বললো তাড়াতাড়ি ওঠ, চালের লাইনে যাবি। নেত্য কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এবার নেত্যর মা অর্থাৎ নিজের বউ বা স্ত্রীকে ঠেলা দিয়ে বলছে তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি ক দেখিনি, কলমি শাক, দাঁতন কাটি আর কলাটা যা কিছু রেখেছিস খপ করে গোছায় নে। এগুলো আর কি এরা বিক্রি করে। তা ওর স্ত্রীকে বলছে কলমি শাক, তোমরা কলমি শাক যারা গ্রামে থাকো চেনো, দাঁতন কাঠি মানে ছোট্ট ছোট্ট করে দাঁত মাজবার জন্য কাঠি, এটা নিম ডাল দিয়ে কেটে বানানো হয়, আর কলা যা কিছু রেখেছিস খপ করে গোছায় নে, ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনে গিয়ে চাল কিনবি, এইগুলো বিক্রি করে যে টাকা পাবি সেই টাকা নিয়ে তোকে লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে চাল কিনতে হবে। যত সকালে যাবি ততই ভালো, নে উঠে পড়, আর দেরি করিস নে। কই উঠলি না এখনো? তো থাক শুয়ে তোরা, আমি চললাম। ঠিক আছে, উঠবি না, থাক তোরা, আমি গেলাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা, নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, নেত্তর মা। এবার লোকটা চলে গেল, অর্থাৎ নেত্তর বাবা চলে গেল। নেত্তর মা একটু পরে ঘুম থেকে উঠে নেত্যকে বলছে, নিতাই, মানে ভালো নাম নিতাই, ডাক নাম নেত্য, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় এই বেলা। একটা মোরগ ডেকে উঠল, একটা কুকুর ডাকছে, দূরে শোনা যায়। এবার 53 পৃষ্ঠা। আলমোড়া ভেঙে উঠল নেত্য, কি হয়েছে কি সকালবেলায়? আচ্ছা তাল হইছে রোজ সকালে, একটু ঘুমানোর জো নেই, কি এক নাইনি তাল হইছে, কি এক রোজ রোজ ঝামেলা, কি এক লাইনে দাঁড়ানোর তাল। নেত্তর মা, ঘুমোসকন বাবা ঘুমোসকন, দুপুরবেলা ঘুমোসকন, এখন চল নে উঠে পড় খপ করে। নেত্তর মা তাড়াতাড়ি বাজারের সওদাগুলো, সওদা মানে জিনিসপত্র, পণ্য বা মালপত্র যেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, ওই একটু আগে বললাম, সেই সওদাগুলো একটা ঝুড়িতে আর কি গোটো করে আনে, একদম জড়ো করে আনে। কলমির শাকগুলোর ওপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দেয়, তারপর
ছেলেকে নিয়ে দ্রুত পদে অর্থাৎ খুব দ্রুত পায়ে টানা পায়ে বেরিয়ে পড়ে। এবার দ্বিতীয় দৃশ্য, এখানে আমরা দেখতে পাবো একজন কিষাণ এবং কৃষাণীর দাম্পত্য প্রেমের ছবি। একই সঙ্গে আমরা জানতে পারবো চৈত্রের ফসল উঠলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে, এই আশায় তারা বুক বাঁধছে। এখানেও ঘুরে ফিরে আসবে রেশনের লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহের প্রসঙ্গ। দ্বিতীয় দৃশ্য, প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে, অর্থাৎ যখন নাটক মঞ্চে হবে কেমনভাবে আলো জ্বালানো হবে এইটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া। এবার কেমন ঘর, এই যে দ্বিতীয় দৃশ্যের পরিবেশটা কেমন কেমন বাড়ি সেটা প্রথমে বলে দেওয়া হচ্ছে। একখানা চালা ঘর, সামনে একফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী, কৃষাণী মানে কৃষক রমণী বা মহিলা কৃষক বা মহিলা ক্ষেত মজুর, আর বাইরে খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষক, কোনো একজন কৃষক বাইরে দাঁড়িয়ে, খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মাথায় গামছা ফ্যাটা বাঁধা। তোমরা দেখবে ওই অনেকে মাথায় গামছা বাঁধে পট্টির মতো করে, ওইভাবে কৃষক মাথায় গামছা বেঁধেছে, হাতে কাস্তে দিয়ে পিঠ চুল করছে, মানে হাতে কাস্তে ছিল সেটা ধরে ওই কৃষকটা পিঠ চুল করছে। কৃষাণ অর্থাৎ পুরুষ লোকটা বলছে, এই আর কটা দিন বউ, বুঝলি, এই আর কয়েকটা দিন বউ, বুঝতে পারছিস তো। আগেকার দিনে বা গ্রাম বাংলায় এখনও আমরা দেখি স্ত্রীর সঙ্গে বউয়ের সঙ্গে কিন্তু তুই তুই করে কথা বলার একটা রেওয়াজ আছে। তারপর কোলে কোষ্টে এই চৈতেলির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়, কিছুদিনের মতো নিশ্চিন্দি, কি বলিস? বলছে আর তো মাত্র কয়েকটা দিন বউ, একটু কষ্টে শিষ্টে মানে কোলে কোষ্টে মানে একটু ভালো মন্দে একটু কষ্টে শিষ্টে চল। চৈত্রের ফসলগুলো মাচায় তুলতে পারলে, মানে চৈত্র মাসের যে ফসল চৈত্রের ধান মাচায় তুলতে পারলে কয়েকটা দিন একদম নিশ্চিন্ত, কি বলিস? এবার ডট ডট মানে খানিকক্ষণ চুপ, বউয়ের কোনো উত্তর নেই। ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর, মুখ পানে চাইয়ে শুধু দাঁড়ায় রয়েছিস? এবার বলছে আরে কথা বলতে কি হচ্ছে, তুই আমার দিকে মুখের দিকে তাকিয়ে হা করে রয়েছিস। একটু মুচকি হেসে, ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ পণ্ড করিস নে বউ, এই কয়ে দিলাম। এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে, বড় হয়েছ, বউয়ের দৃষ্টিতে কামনা আকাঙ্ক্ষা। ওর বউকে স্বামী একটু মুচকি হেসে বলছে, এই সকাল সকাল ওইভাবে দুষ্টুভাবে আমার দিকে তাকাস না, কাজ পণ্ড করিস না। আশা করি ইঙ্গিতটা তোমরা বুঝতে পেরেছ এখানে কি বলতে চাওয়া হয়েছে। যদি বুঝতে পারো ভিডিওতে একটা লাইক করে দিও। বউ দুলে ওঠে, আবার বলছে, এই চৈতেলির ফসলটা মাচায় তুলবো না থাক, আর বলে কি হবে, মনে মনে এ পর্যন্ত কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই, দেখি আর কয়টা দিন একটু কষ্ট কর। নিজে নিজেই বলছে যে চৈত্রের ফসল মাচায় তুলবো, এই পর্যন্ত তো কত প্ল্যান করলাম, কিছুই হলো না, আর কয়েকটা দিন একটু কষ্ট কর। পিছনে ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়, আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠেরতে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠুতি চায় না, মাঠের থেকে ফিরে এসে ধরে যেন আর প্রাণ স্থির হয় না, তিষ্ঠুতি চায় না। তুই আসবি সেই দুটোয়, তারপর রাঁধবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাই নিয়ে একবারে পেত্তবে দাঁড়াতে পারিস রে। ওর বউকে বলছে যে আমি যাচ্ছি, তুইও তাড়াতাড়ি ফিরে আসিস, আমি মাঠের থেকে কাজ করে এসে আর মানে ভাল লাগে না, প্রচণ্ড খিদে পায়, তুই কেষ্টর মাকে নিয়ে তাড়াতাড়ি যা, লাইনের প্রথম দিকে দাঁড়া, তাড়াতাড়ি আর কি সব নিয়ে এসে রান্না টান্না কর। বাইরে একটা গরু হামলে উঠল, কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, একটা গরু ডেকে উঠল, কৃষক গরুকে লক্ষ্য করে বলছে, আরে যাই, আরে দাঁড়া আসি, মাঠে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠিছে এর মধ্যে, আরে মাঠে ঘাস খেতে যাওয়ার জন্য এদের দিকে পাগল হয়ে উঠলো বউয়ের প্রতি। তা ওই কথা বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনে একেবারে যে পেত্তমে দাঁড়াবি। একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে, আবার তুই আমার দিকে ওইভাবে মায়াবী দৃষ্টি দিয়ে তাকাচ্ছিস। এখানে দ্বিতীয় দৃশ্য শেষ। এবার তৃতীয় দৃশ্য, এখানে আমরা দেখব কলকারখানার এক শ্রমিকের পরিবারের দৈনন্দিন জীবনের খাদ্য সংকট, অর্থাৎ এখানেও সেই খিদের আগুন। চরিত্রের নাম সতীশ,
সতীশ, তার মেয়ে ফুলকি, তার স্ত্রী ক্ষীরি এবং তার সহকর্মী জুড়ন, এদের কথোপকথনের মধ্যে দিয়ে তৎকালীন খাদ্য সংকট এবং এই খিদের কারণে সৃষ্ট পারিবারিক বিবাদ, এই অংশটাই কিন্তু আমরা এই দৃশ্যে দেখতে পাবো। দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শর্ট করে গিয়ে অন্য দৃশ্যের ওপর পড়ে, মানে এই দৃশ্য শেষ হতেই নীল আলোটা তৃতীয় দৃশ্যের ওপর গিয়ে পড়ে। এটা মূলত যখন নাটক মঞ্চস্থ করা হবে, লাইটটা কেমনভাবে কি কোথায় ফেলা হবে সেটার একটা ইনস্ট্রাকশন। এবার আবার দেখা যাচ্ছে অন্য আরেকটা দৃশ্য, অন্য আরেকটা পরিবেশটা কেমন, দূরে কলের ভো শোনা যাচ্ছে, অর্থাৎ কোনো একটা কারখানার আওয়াজ শোনা যাচ্ছে। আর এদিকে ছোট্ট একটা বারান্দার উপর উবু হয়ে বসে আছে সতীশ। উবু হয়ে মানে হাঁটু গেড়ে বসে আছে, মানে দু হাঁটু মুড়ে বসে আছে সতীশ। কারখানার জনৈক শ্রমিক, এটা হচ্ছে একটা শ্রমিকের আর কি কাহিনী এই জায়গায় আছে এই দৃশ্যে। কাক ডাকছে সকালবেলা, ঘরের ভেতর ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে, তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে, খালি গা, মাথায় চুল উস্কো খুস্কো, মজবুত শরীর, অর্থাৎ একদম কি বলা যেতে পারে সিক্স প্যাকের মতন পেটাই করা শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো। একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে। একটু পরে ঘাড় বেঁকিয়ে মেয়ের দিকে তাকালো, তারপর মেয়েকে উদ্দেশ্য করে সতীশ বলছে, আরে এ ফুলকি, ফুলকি উঠলি? বাপ রে ঘুম, যেমনি মা তার তেমনি বেটি, কুম্ভকর্ণ আর কাকে বলে, সেই সাঁঝের বেলায় শুইছে বিছানায়, বলে একটু কাশলো। এরা কিন্তু আবার একটু মার্জিত ভাষাতেই বাংলাতেই বলছে, এরা কিন্তু আঞ্চলিক টান নেই। কী বলছে? এ ফুলকি, মেয়ের নাম ফুলকি, ওঠ। ওরে বাবা রে, ঘুমোসও বটে, তোর মা যেমন তুইও তেমন, একেবারে কুম্ভকর্ণ, সেই সন্ধেবেলায় ঘুমিয়েছে আর এখন ভোর হয়ে সকাল হয়ে গেল এখনও উঠতে পারছে না। একটু পরেই সতীশ তার সহকর্মীকে ডাকে। একটু পরে সতীশ যে কারখানায় আর কি কাজ করে সেই কারখানার একজন সহকর্মী শ্রমিককে ডাকে, আরে জুড়ন, জুড়ন উঠেছিস? জুড়ন হচ্ছে একজনের নাম আর কি, সতীশের সহকর্মী বন্ধুর নাম। বাইরে থেকে উত্তর আসে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে শোনা যায়, আরে বল না বে, কি বলবি? তা যাচ্ছিস নাকি কাজে? উত্তরে জুড়ন বলছে, আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ, আরে কারখানায় যাব না তো যাব কোন চুলোয়? কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। জুড়ন, মুশকিল? সে কি হলো, মানে মুশকিলের কি আছে, মুশকিল কি হয়েছে? আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি, একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটির উপায় নেই। শালা এই চাল ডালের কি উপায় করি বলতো? বলছে, আরে মহা মুশকিলে ফেসেছি। সতীশ বলছে, দেখ জুড়ন, তুই বিয়ে করিসনি, একা মানুষ, একা ইনকাম করিস, একা খাস, কোনোদিন হোটেলে গিয়েও খেয়ে আসিস, আর আমার বাড়িতে বউ মেয়ে রয়েছে, কি করি বলতো? জুড়ন, কেন রে, সে লাইনে দিচ্ছে না কেন? ওই রেশনের লাইনে দাঁড়ালে তো চাল ডাল দিচ্ছে। সতীশ, আরে দুত্তর নিকুচি করেছে লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে আসতে হচ্ছে, মানে কাউকে আবার ওই লাইনে দাঁড়িয়ে খালি হাতেও ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। কালকে আমার বউ আর মেয়ে গিয়ে লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু কিচ্ছু পায়নি, খালি হাতে ফিরে এসছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে 1.5 চাল কর্জ নিয়ে এসে তো পিত্তি রক্ষা করি, মানে এই পেটের খিদেটাকে কোনো মতে নিবারণ করি। কালকে ওরা লাইনে দাঁড়িয়ে কিচ্ছু পায়নি, 1.5 মানে 250 গ্রাম মতো চাল এনে কালকে রাত্রের বেলায় কর্জ করে ধার করে এনে মিস্ত্রির বাড়ির থেকে আমরা খেয়েছি। এখন সকালবেলাতেই তো আবার পেটে আগুন লেগে গেছে, এখন সকালবেলাতেই আবার খিদে। শালা খিদে পেটে কি আর কাজে যেতে মন লাগে? আরে পেটে খিদে থাকলে কি আর কাজ করতে মন লাগে? এটাই বললো। মানে দেখো, এইটা ধরো একজন শ্রমিকরা যখন কথা বলে, দুজন বন্ধু, তারা এই রকম ভাষাতেই বলে, এটাকে আমরা ঠিক অশালীন আলাপ কিন্তু বলতে পারি না। যেমন হয়েছে, শালা কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, শালা কি করতে ইচ্ছে করে বলতো? আমাদের কোম্পানি এটাও হয়েছে, 3 মাস ধরে বলছে, আরে তোমাদের যারা আমাদের শ্রমিক আছো তোমাদের আমরা চাল ডাল দেবো, কিছুই দিচ্ছে না, কি করি বলতো, কি করতে ইচ্ছে করে বলতো? জুড়ন,
তুই বুঝি কোম্পানির ভরসায় আছিস? তাহলে সে হয়েছে। তুই কোম্পানির ভরসায় বসে বসে আছিস, কোম্পানির লোক বলছে চাল ডাল দেবে তোদের, আমাদের দেবে, আর সেই ভরসায় তুই বসে আছিস সতীশ। কেন বলতো? তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাটের পয়সার ভি ভরসা করব না, তো কাকে ভরসা করি বল শালা? কারবারে ঘেন্না ধরিয়ে দিলে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে, বলছে কাকে ভরসা করবো এই সময় বলতো? চারিদিকে খাদ্য সংকট, কোম্পানি সেও দেয় না, দোকানদার লাইনে দাঁড়ালে সেখানেও পাওয়া যায় না, গাটের পয়সাও তো ধোকা দিয়ে চলে যায়, কাকে ভরসা করি বল? হেই ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের? বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো সেই এবার ঘানি দিনমন। আরে এবার ওর বাবা আবার রেগে গিয়ে এবার ফুলকির উদ্দেশ্য বলছে, এই ফুলকি মেয়েকে বলছে, দে দুটো যা আছে দে, সারাদিন তো গিয়ে এখন দিনমান মানে সারাদিন, ঘানি টানা মানে যেখানে ওই যেসব কল পিষে তেল বের করা হতো সর্ষে থেকে তিল থেকে, তাই ঠেলতে হবে। ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরি। এবার এই যে সতীশের বউ ক্ষীরি, ক্ষীরি একদম ফোঁস করে ওঠে, ঠেলতে হবে। তাক মেয়ে মানুষ কি করবে শুনি? নিজে হাতে তো কাল আনলে 1.5 প চাল খরচ করে, তার ভেতর 1 প চালের ভাত নিজেই খেলে, এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই কোত্থেকে? খামোকা চেঁচাচ্ছ ভোরবেলা। বলছে এই কালকে 1.5 পোয়া চাল নিজে এনেছো, 1 পোয়া নিজেই খেয়ে নিলে, এখন সকালবেলায় চেঁচাচ্ছ কোথায়? আমি খাবার কোথায় পাবো? ওর বউ উত্তর দিল, সতীশ, ও খামোকা চেঁচাচ্ছি দেখলি তুই? তোর ক্ষীরি আজকাল বড় ট্যাকটাকানি কথা হয়েছে। ট্যাকটাকানি মানে হচ্ছে একদম রসকসীন কঠোর কথা হয়েছে। তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো। এই লাইনটা দাগ দেবে, এখান থেকে বড় প্রশ্ন হতে পারে। মানে তোর ওই মুখের সাজা আমি একদিন দেবো, তোর ওই চোপা যদি চলে, মুখ যদি চলে, একদিন আমার হাতে তুই বিরাট শাস্তি পাবি। ক্ষীরি উত্তেজিত হয়ে, কি বাকি রেখেছো? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ, আবার লম্বা চওড়া কথা লজ্জা করে না? পুরুষ মানুষ, তোমাকে সেই পেত্তম দেখলাম, দেখে দেখে এসো গে, কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে, আর কি পুরুষ মানুষ রে। দেখো, যখন একজন পুরুষের সামনে তার স্ত্রী পৌরসত্ব তুলে কথা বলে, সেটা কিন্তু খুব তার আত্মসম্মানে লাগে। বলছে তুমি বড় বড় কথা বলছো, পরনের কাপড় দিতে পারো না, পেটের ভাত দিতে পারো না, আবার বড় বড় পুরুষ হয়ে জাহির করছো। সতীশ, দেখ মুখ সামলে কথা বলবি ক্ষীরি, এই বলে দিলাম, নইলে, বলে একটা লাথি মারলো। ক্ষীরি আত্মনাদ করে, ওরে বাবা গো, গেলাম গো। ফুলকি ওর মার চিৎকার শুনে কেঁদে ওঠে। সতীশ, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারামজাদি, তোর মুখের ওই মুখ চলে না, ওর জন্য উপযুক্ত সাজা আজকে দিয়ে যাব। ওই লাইনটা বা এই লাইনটা দুটোর মধ্যে যে কোনো একটা তুলে এই সতীশ ক্ষীরির কথোপকথন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মা মেয়ে সমবেত চিৎকার শোনা যেতে থাকে, বাবা মাকে এক লাথি মেরেছে, মেয়েও ভয় কাচ্ছে, মাও কাচ্ছে। যা মর্গে। সিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের ওপর গামছা ফেলে সতীশ বেগে প্রস্থান করে, অর্থাৎ সতীশ হনহন করে এগিয়ে যায়। এবার চতুর্থ দৃশ্য শুরু করব, তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, আগামী ভিডিওতে কি নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা লিখো, আলোচনা কেমন লাগছে, ভালো লাগছে তো তোমার মূল্যবান মতামত আমায় জানিও, তুমি জেনে আনন্দিত হবে। তোমাদের জন্য 11 সেকেন্ড সেমিস্টারের জন্য সম্রাট এক্সক্লুসিভ 11 সেকেন্ড সেমিস্টার সেমিস্টার সহায়িকা বই কিন্তু আমি লিখেছি বাংলার। তো তোমরা যারা বইটি সংগ্রহ করতে চাইছো, ফ্লিপকার্ট, অ্যামাজন, বাড়ির পাশের বইয়ের দোকান, তুমি যেখানেই থাকো না কেন, যে কোনো বড় বইয়ের দোকানে আমাদের বই কিন্তু পেয়ে যাবে। তাছাড়া তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা বইয়ের লিংক আজকের এই ভিডিওতে দিয়ে দিলাম। তোমরা মোর অপশানে ক্লিক করে, টাইটেলের নিচে যে মোর লেখা, এখানে ক্লিক করে বইগুলি দেখে নিতে পারো, এখান থেকে সরাসরি কিনেও নিতে পারো। আমাদের বই যারা পড়ছো কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানিও। আমি এটুকু বলতে পারি, বাজার চলতি একাধিক নোট বই আমি দেখেছি যেখানে 5-এর জন্য দায়সারা ভাবে অল্প উত্তর লেখা, ওই রকম দায়সারা উত্তর নয়, একদম ক্ষুরোধার প্রশ্ন, তার যথাযথ উত্তর আমাদের বইতে রয়েছে। পড়া মনে রাখার জন্য একাধিক টিপস, টেবিল, ট্রিক্স রয়েছে। একদম সহজে গল্প, কবিতা, নাটক বোঝানোর জন্য একাধিক কৌশলও রয়েছে। যারা বইটি সংগ্রহ করেছে অবশ্যই তোমাদের মতামত লিখে জানিও। ও, যে কথা বলছিলাম, চতুর্থ দৃশ্য, এখানে দেখব কারখানার কেরানি হরেকৃষ্ণ বাবু এবং তার স্ত্রীর কথোপকথন। আগের যে 3টি দৃশ্য আমরা দেখেছি, 3টেই কিন্তু দরিদ্র পরিবারের ছবি। এখানে হরেকৃষ্ণ বাবু তুলনামূলক সচ্ছল, কিন্তু তার পরিবারেও খাদ্য সংকট, অভাব রয়েছে।
এই প্রসঙ্গে স্ত্রীর সঙ্গে তার কথোপকথন সূত্রে আমরা জানতে পারবো অফিসের বড়বাবুদের কালোবাজারির প্রসঙ্গ, এবং শেষে জানতে পারবো তার স্ত্রীর আর কি ঈশ্বর ভক্তির প্রসঙ্গ। এবার আরও একটু উজ্জ্বল মনে হয়, শর্ট করে ফোকাসটা চতুর্থ দৃশ্য, নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল মনে হয়, শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে, অর্থাৎ আলো কেমনভাবে জ্বালানো হবে সেটার একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবার এই চতুর্থ দৃশ্যের মূল কাহিনী, মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ। আগের তিনটি দৃশ্যে আমরা যে তিনটে টুকরো টুকরো ছবি পেলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা পরিবারই আমরা দেখেছি অত্যন্ত গরিব, কিন্তু এবারের চিত্রটা একটু আলাদা। একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তপুরের দৃশ্য, অন্তপুর মানে অন্দরমহল, বাড়ির ভেতরের দৃশ্য। কেরানি হরেকৃষ্ণ, অর্থাৎ যিনি একজন ক্লার্ক, কেরানি মানে ক্লার্ক, যিনি লেখালেখি হিসেবের কাজ করেন, হরেকৃষ্ণ বাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। হরেকৃষ্ণ বাবু এবং তার স্ত্রী মনোরমার কথোপকথন। হরেকৃষ্ণ: চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। অর্থাৎ আমাদের সংসারে খাওয়ার মতো কিছু নেই, শুধু শূন্য উনুনটা আছে, তাও আবার কয়লার অভাব। কিন্তু উনুনটা যে জ্বালাবো সেখানেও অভাব, কয়লা নেই। কি করি বলো তো? স্ত্রী বলছে, দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলাম আজ নাকি 2 করে দেবে। আমি আজ ভোদার কাছে শুনেছি, এটা একটা চরিত্রের নাম, তো ওর কাছে শুনলাম আজ নাকি 2 করে দেবে। শুনলাম আজকে নাকি চাল 2 করে দেবে। 1 মানে হচ্ছে 933 গ্রাম, আর 2 মানে 933 ইন্টু 2, এতটা করে চাল দেবে। হরে কৃষ্ণ: আহা, দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার, এধারে তো কিছু পাওয়ার আশা নেই। কি করে যাই বলো তো? আমার অফিস 10টা থেকে শুরু, লাইনে গিয়ে দাঁড়ালে কনফার্ম 12টার আগে কিছু পাবো না, 12টার পরে পাবো। আর তাও যে পাবো তার কোনো স্থিরতা নেই, তাও 12টা বেজে গেলে যে আদৌ আজকে কিছু পাবো তারও কোনো গ্যারান্টি নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে, মানে দোকানি হয়তো শেষকালে বলবে ফুরিয়ে গেছে, হাত উল্টো দিক করে বললো না না আর নেই, ফুরিয়ে গেছে। মুশকিলে পড়া গেল দেখছি। মনোরমা: কেন, অফিস থেকে চাল ডাল দেওয়ার কথা ছিল, কেন এই খাদ্য সংকটের সময়? তার বউ বলছে, খাদ্য সংকটের সময় তোমাদের অফিস থেকে নাকি চাল ডাল দেবে বলেছিল। হরে কৃষ্ণ: থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। মনোরমা: কেন? এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হয়েছে, তা কি হলো? সেদিন তো তুমি এসে বললে অফিস থেকে নাকি বলেছে অফিসের বাবু তোমরা যারা চাকরি করো তোমাদের নাকি দেওয়া থোয়া হবে। হরে কৃষ্ণ বিরক্ত হয়ে: সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। অর্থাৎ অফিসের কার্যকর্তারা, আমাদের অফিসের এমপ্লয়িরা, অর্থাৎ আমাদের অফিসের কর্মচারীরা খাবে এই নাম করে খুব অল্প দামে চাল ডাল এনে নিজেরা সেগুলো কালোবাজারি করে বিক্রি করে দিচ্ছেন। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবেরা। সত্যি কথা বলতে আমরা তো কিছু পাচ্ছি না। সব লোকজন ভাবছে যে অফিসে চাকরি করে, অফিস থেকে এদের কম পয়সায় চাল ডাল দিচ্ছে। আলটিমেটলি আমরা অফিস থেকে কিছুই পাচ্ছি না, উপরিয়ন্ত আমাদের নাম করে আনা চাল ডালগুলো বাজারে আলাদাভাবে বিক্রি করে সুযোগ সুবিধা ভোগ করছে অফিসের ম্যানেজার আর তার মোসাহেবেরা। এখানে তোমাদের একটা শব্দের অর্থ জানার দরকার। মোসাহেব কারা? মানে যারা চাটুকার বা যারা তোষামোদে, মানে হচ্ছে যারা ম্যানেজারদের পদলেহন করে পা চেটে চলে, তাদের কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ মিশায়, এইরকম হীন চরিত্রের লোকেরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। আন্ডারলাইন করবে, খুব ইম্পর্টেন্ট লাইন। কাকে কি বলবে বলো, হয়েছে যত সব চোরছাচোরের আড্ডা। মনোরমা: দেখো যদি সেদিনকের মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো। মনোরমা বলছে, সিভিক গার্ডকে সেদিন বলে কয়ে মানে একটুখানি ঘুষ টুস দিয়ে আলাদাভাবে যে চিনি জোগাড় করেছিল আজকে যদি পারো। হরে কৃষ্ণ চোখ বড় বড় করে: কিন্তু চাল,
চালের কি হবে, দেখি দাও টাকাটা ঘুরে আসি। মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো, মানে গমনোদ্যত সে বেরিয়ে যাচ্ছে, আছে আচ্ছা আরে মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো, আর ভেবেই বা কী করব, কি হবে কে জানে। মনোরমা, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না? আগেকার দিনে গৃহস্থরা কিন্তু, ইনফ্যাক্ট এখনও অনেক বাড়িতে তারা কিন্তু ঠাকুরকে নমস্কার করেই বেরোয়। হরে কৃষ্ণ। সুবিধে হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, মানে বলছে আরে ঠাকুর নমস্কার করেও বা কী করব, খিদে পেটে, বাস্তবটা জানি, ঠাকুরকে নমস্কার করলেও আদৌ কোনো সুবিধে হবে বলে মনে হচ্ছে না। তবুও আর কি স্ত্রীর অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও প্রণাম জানিয়ে হরে কৃষ্ণবাবু আর কি প্রস্থান করলেন, বেরিয়ে গেলেন। এবার পঞ্চম দৃশ্য, নাটকের অন্তিম দৃশ্য। আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও এই ক্লাসে অংশগ্রহণ করতে কিন্তু সাহায্য করো। এই দৃশ্যে আমরা দেখতে পারবো এক ঝাঁক লোক চালের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে, রেশনের লাইনে। সেখানে সিভিক যে রয়েছে তার কিন্তু দাদাগিরি, তার আস্ফালন, তার দুর্ব্যবহার, এটা দেখব। আর দেখব এই খিদের আগুন টুপি, লুঙ্গি, পৈতে সবাইকে, অর্থাৎ সমস্ত ধর্মবর্ণের মানুষকে এক লাইনে এসে দাঁড় করিয়েছে। আর লাইনে দাঁড়িয়ে মানুষগুলো একটা জিনিস বুঝতে পারছে যে না, আমরা প্রতিকূল পরিস্থিতিতে বিচ্ছিন্ন হয়ে থাকবো না। আমরা প্রতিকূল পরিস্থিতিতে যদি সবাই মিলেমিশে থাকতে পারি, একত্রে থাকতে পারি, সমস্ত বিভাজন ভুলে যেতে পারি, তবে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো, বেঁচে থাকতে পারবো। এই দৃশ্যেই দেখবো নাটকের মূল নির্যাস ভরা একটি কণ্ঠস্বর, যখন সবাই খাবারের লাইনে দাঁড়িয়ে, অর্থাৎ এই চালের লাইনে দাঁড়িয়ে বিশেষ কারণে গন্ডগোল করছে, একটি ছেলে এসে চিৎকার করে বলছে, আগুন আগুন, আমার পেটে খিদের আগুন। এবার পঞ্চম দৃশ্য বা অন্তিম দৃশ্য। দিবালোকে সবকিছু সমুজ্জ্বল, দিনের আলোয় সবকিছু একদম উজ্জ্বল। সারবন্দি একটা কিউ, কিউ কথার অর্থ লাইন বা সারি, একটা লাইন স্টেজের উপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। মানে দেখা যাচ্ছে চালের দোকান বা রেশনের দোকানের সামনে থেকে একটা লম্বা লাইন এঁকে বেঁকে অনেক দূর গেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানা জনের গবেষণা, মুখর পরিবেশ। তোমরা তেলের লাইনে কখনো যদি নর্মালি রেশনের দাঁড়াও, দেখবে অনেক লাইন পড়লে যে যার মতো আলোচনা করছে, গল্প হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এই রকম। হরে কৃষ্ণবাবু, উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে, এ চাল উঠলো কোথায়? হরে কৃষ্ণবাবু বলছে, শুনলাম উড়িষ্যা থেকে নাকি লাখ লাখ কিলো চাল বাংলায় এসছে, তা চালগুলো কই? সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বলল যে, মানে এই কথা শুনে হরে কৃষ্ণবাবুর সামনে দাঁড়ানো একজন ভদ্রলোক সে এক ওড়িয়াকে দেখালো, ওড়িয়াকে দেখিয়ে বলছে, এই যে মশাই, একে জিজ্ঞেস করুন, কী রে বল না, তোদের দেশেরই তো চাল। মানে সামনে একটা উড়িয়া লোক দাঁড়িয়েছিল। হরে কৃষ্ণবাবুর মুখের কথা শুনে একজন সেই উড়িয়াকে বলছে, এই বল বল, তোদের দেশ থেকেই তো চাল এসছে, কোথায় এই চাল? কড়কৌচি, উড়িয়া বলল। মানে কি বলছো? এই কড়কৌচি কথার অর্থ হচ্ছে কি বলছো? প্রথম পুরুষ, কথাও বুঝিস না এখনো? আরে তোর দেশ থেকে যে চাল আসার কথা ছিল তার কি হলো? বড়বাবু তাই জিজ্ঞেস করছেন, চাল এসেছে নাকি স্রেফ তাল মারলি, নাকি স্রেফ একদম ফেক কথা, মিথ্যে কথা, মানে গুল মারা মিথ্যে কথা বললি? হরে কৃষ্ণ, না তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন? হরে কৃষ্ণবাবু বলছে, আরে ওর বাড়ি উড়িষ্যাতে মানলাম, কিন্তু ও বাংলায় থাকে, ও জানবে কি করে যে ওই দেশ থেকে কতটা চাল এসছে? ওড়িয়া, সে মেয়েও বলি পারিব না। মানে ওই সেই উড়িয়া লোকটা বলছে, সে আমি বলতে পারবো না আমাদের দেশ থেকে চাল এসছে কি আসেনি। প্রথম পুরুষ, বলি পারবি না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, হুঁ, বেশ তো থাকতিস দেশ ঘরে, কেন খামোখা মরতে এলি? আরে পারবি না তো দাঁড়াই লাইনে, নিজের দেশে ভালোই খেয়ে পড়েছিলি, কেন আমাদের এই বাংলায় মরতে এলি বলতো? ওড়িয়া, চৌর তো পাওয়া যাইছে না বাবু। হেসে উড়িয়া বলছে, চাল তো পাওয়া যাচ্ছে না বাবু। হরে কৃষ্ণ, সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে, অর্থাৎ যেখান থেকে চাল বিলি হচ্ছে সেই রেশন দোকানের দরজা খোলে। মোটা নাদুস নুদুস তেল কুচকুচে অর্থাৎ কালো দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা স্বপ্রকাশ, ফতুয়ার নিচ থেকে ভুঁড়িটা ফুলে উঠেছে। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, ক্যাশ বাক্সের ওপরে জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়।
তারপর দোকানি তার গদিতে চেপে বসে, দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরো নাই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়। সিভিক গার্ড ঘুরে ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে, অর্থাৎ দোকানের সামনে একটা পোস্টার টানিয়ে দেয় যে আমার এখানে খুচরো নেই, যে যেটুকু চাল পাবে সেই টাকা খুচরো আনবে। সিভিক গার্ড: এইসব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। সিভিক এসে বলে যাচ্ছে, আচ্ছা এখান থেকে চাল ডাল নেওয়ার টোকেন বা টিকিট যদি থাকে তবেই পাবে, টিকিট ছাড়া কেউ আসলে পাবে না। হরে কৃষ্ণ: কষের দেবে মশাই? সিভিক গার্ড: যখন দেবে তখন দেখতে পাবেন, খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? প্রথম পুরুষ বলছে, মানে একটা লোক, সে বলছে আমার আছে কিন্তু টাকা। সিভিক গার্ড: ভাঙে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না। প্রথম পুরুষ: চলবে না? আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছেই যে খুচরো থাকবে, এমন কি কোনো কথা ছিল? সিভিক গার্ড: না থাকে তো নেবেন না চাল, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিচড়ে টেনে বার করলো। সিভিক গার্ড: বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়েছো নবাব পুত্তর? বলছে বাইরে থেকে এসে লোকের লাইনের মধ্যে ঢুকেছো? দ্বিতীয় পুরুষ, মানে যাকে ধরে বের করলো, সে বলছে আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়েছিলাম মশাই, জিজ্ঞেস করুন নাই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো? তৃতীয় পুরুষ আরেকজন বলছে হ্যাঁ ও এখানেই দাঁড়িয়েছিল, ওকে ছেড়ে দিন। দ্বিতীয় পুরুষ: সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কি না ছিলাম না? আচ্ছা জুলুম তো দেখি, কি করি এখন? সিভিক গার্ড: কি করি এখন? কেন লাইনে ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়ে গিয়েছিলেন লাইন? দ্বিতীয় পুরুষ: কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? সিভিক গার্ড: তা হবে না? কোথাকার লোক কোথায় এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার! সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে যায়, গিয়েই ঝট করে দুস্থ চেহারার, গরিব চেহারার একটা লোকের গালের ওপর চপকটাঘাত করে বসে, মানে এক ঠাই করে থাপ্পড় মারে। সিভিক গার্ড: চালাকি পেয়েছো? লুটের মাল না? বারবার ঢুকছো বেরোচ্ছ, ঢুকছো। মামার বাড়ির আবদার কি? কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। এবার চতুর্থ পুরুষ, মানে যে চতুর্থ লোকটাকে ধরে এই যে বলে এই দৌড়ে গিয়ে সিভিক: এই তুই বারবার চাল নিয়ে এখান থেকে বেরোচ্ছিস, চাল কোথায় নিয়ে জড়ো করছিস? কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? আশ্চর্য! সিভিক গার্ড: চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা, কিছুই দেখতে পাইনি মনে করছো? তৃতীয় পুরুষ: কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি, এই আমারই সামনে তো ঘন্টাখানেক ধরে লোকটা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছি ছি, এসব কি অত্যাচার! সিভিক গার্ড বলছে নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলবেন? মানে এখানে এই দৃশ্যটাতে মূলত এই যে চালের লাইনে, রেশনের লাইনে যে বিশৃঙ্খলা, সিভিক গার্ডের যে দাদাগিরি, এগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। তৃতীয় পুরুষ: হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন। এবার এক মুসলমান লোক: ওর কি দোষ আছে মশাই যে আপনি ওকে মেরে বসলেন? তৃতীয় পুরুষ: ও সিভিক গার্ড হয়েছে তো একেবারে মাথা কিনে নিয়েছে। সিভিক গার্ড: মুখ সামলে কথা বলে বলছি। তৃতীয় পুরুষ: কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন, আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এ কোন দেশি শাসন মশাই? চতুর্থ পুরুষ: আমি বাবা কিছুই জানি নে, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ: লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য, উনি দিলেন তাকে বের করে। সিভিক গার্ড: দোষী কি নির্দোষ সে কৈফিয়ত আমি তো আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে, তো দিন না। আপনার যদি এতই দরদ উতলে পড়ে, দেখো সবাই সবার মধ্যে কিন্তু গন্ডগোল করছে। আমরা জানি আর কি, খিদের যাতনা, আমাদের পেটে যদি খাদ্যাভাব থাকে সেটা কিন্তু আমাদের ক্রোধ, রাগকে বাড়িয়ে তোলে। চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে: দাও না বাবা আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নিইনি, বিশ্বাস করো বাবা, 3টি প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। সিভিক গার্ড: ও গা আমার একেবারে জল করে দিল রে, যা যা ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে, যা ভাত। চতুর্থ: আমি চাল নেইনি। সিভিক গার্ড: চতুর্থ: আমি নেইনি চাল, দেখুন মশাই আপনারা সবাই, আমি চাল নেইনি,
তবু আমায় চোর বলছে, আমি চোর নই। মানে একে সিভিক গার্ড মূলত বলছে, প্রথম লোকটাকে ধরলো কেন, এই তুমি লাইন হঠাৎ লাইনে এসে ঢুকেছো। পাশের লোক বললো না, এ আগে থেকে ছিল, তো গেল। এবার এই লোকটাকে ধরে বলছে তুমি বারবার চাল নিচ্ছ লাইনে দাঁড়িয়ে। ও বলছে না, আমি একবারও নিইনি। এবার হরে কৃষ্ণ বলছে, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না, আবার পেছনে গিয়ে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। চতুর্থ পুরুষকে হরে কৃষ্ণ বলছে, আর যখন তোকে লাইনে দাঁড়াতে দিচ্ছেই না, পিছনে গিয়ে দাঁড়া। তৃতীয় পুরুষ খুব দরদ দেখি, যান না আপনি 500 লোকের পেছনে দাঁড়ান গে। সিভিক গার্ড, এই গোলমাল করবে না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ, কেন, উনি তো ঠিকই বলেছেন। সিভিক গার্ড, থাক, তোকে আর দালালি করতে হবে না, ভাগ ভাগ। চতুর্থ পুরুষ, আমি কুকুর নই। সিভিক গার্ড, মানুষ নাকি? চতুর্থ জন, চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক গার্ড, মেজাজ নাকি? চতুর্থ জন, আলবাত জানোয়ার কহিক। মানে চতুর্থ জন এবার রেগে গিয়ে বলছে তুই একটা জানোয়ার সিভিককে। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, মানে একদম রেডি, ঘুষি মারবে মারবে, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, লোকটি ওকে একদম জাপটে ধরেছে। লাইন ভেঙে তুমুল হট্টগোল সৃষ্টি হয়, মার শালা, জুতিও মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক, কোনো একজন যুবক হন্তদন্ত হয়ে এগিয়ে আসে, আগুন আগুন। হঠাৎ গোলমাল থেমে যায়, কোথায় আগুন? সিভিক গার্ড, আগুন আগুন কিসের? হরে কৃষ্ণ, আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। আন্ডারলাইন করো, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, পশ্চিমবঙ্গের 90% স্কুলে এই লাইন থেকেই প্রশ্ন হবে। হরে কৃষ্ণ, তবু ভালো আমি বলি। সিভিক গার্ড, ও খুব যে বক্তৃতা দিচ্ছেন, সামলান না তাল, এবার দেখি। ও এতক্ষণ তো এত বক্তৃতা দিলেন, এই তাল সামলান। সিভিক গার্ড দোকানের দিকে প্রস্থান করে। ওদিকে চলমান কিউ, মানে লাইন সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান দোকানিকে জিজ্ঞেস করছে, আজ চাল ঠিক আছে মতো মশাই? কেউ ফাঁক যাবে না তো, দেখবেন, মানে আজকে কেউ খালি হাতে ফিরে যাবে না তো, কারো ফাঁকি হবে না তো, একটু দেখবেন সবাই যেন চাল পায়। দোকানি, সে খোঁজে তোমার কি দরকার কি কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। বাবা, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। আন্ডারলাইন করবে। লুঙ্গি মানে এখানে বোঝানো হয়েছে মুসলমান, টিকি মানে হিন্দু ব্রাহ্মণ, পৈতে মানে উড়িয়াকে, টুপি মানে এখানে বোঝানো হয়েছে ইংরেজদের। সব একাকার হয়ে গেছে। কি আর উপায় আছে, ব্যবসার সুখ এই গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। ওড়িয়া, মুশকিলের কথা তো দাদা সেই হলো, যে হিন্দু আছি সেও চাল খাইব, যে মুসলমান আছি সেও চাল খাইব, সাহেব লোকও খাউছি, গুড়া করি পাউরুটি বানায় খাউছি, সব্য চাউর খাউছি, মানে সবাই চাল খাচ্ছে, আর সব্যে এক হই গিলা, আর সবাই এক হয়ে গেল। চাউরে কথা বড় মস্ত কথা আছে রে দাদা, চালটা বড় মস্ত বিষয় দাদা। তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি, তাহলে তোমার বাণিজ্য আর চলবে কেমন? দোকানি, যা 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 বাবা যা, কেটে পড়। হাতি যখন নেদে পড়ে চামচিকিও তাই লাথি মারে, আমার হয়েছে সেই দশা। দোকানি আবার একটু রসিকতা করে বলছে, আরে হাতি যখন কাদায় পড়ে তখন একটা চামচিকিও তাকে লাথি মেরে চলে যায়, হাতি যখন নেদে পড়ে, মানে বা অনেকে বলে বিপদে পড়ে, তখন চামচিকিও লাথি মারে, আমার তাই দশা, নে আমায় নিয়ে যা পারবি বলবি। ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচড়ে চাল বাজছে, মানে ওই ধুতির সামনে যে জায়গাটা কোচড়, ওই জায়গাতে চাল বাজছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে, লাইন থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ। ওড়িয়াকে লক্ষ্য করে, হরে কৃষ্ণ, এই যে বড্ড খাঁটি কথা বলেছো, বড্ড খাঁটি কথা। পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ, না, আমরা অনেকেই হয়তো হাসলাম ওর কথায়, বুঝলেন, মানে ওড়িয়াটা ওর মতন ভাষায় বলল যে আমরা আছি বলে তোমার ব্যবসা চলছে। আমরা হয়তো ওর ওই আধো বাংলা ওড়িয়া মেশানো শুনে হাসলাম, ওর কথা বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। হরে কৃষ্ণ, ঠিক, অতি ঠিক। এই যে, তবে চাল পেয়েছো বাচ্চা? সেই চতুর্থ লোকটা, মানে যাকে চড় মেরেছিল, তাকে দেখে বলছে। চতুর্থ জন, হ্যাঁ পেয়েছি। হরে কৃষ্ণ, তখন পেছনে দাঁড়িয়ে, কিছু মনে করো না ভাই,
কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। হরে কৃষ্ণ সেই লোকটাকে বলছে, দেখো ওই যে আমি বলেছিলাম না যে যখন পুলিশ দাঁড়াতে দিচ্ছে না তুমি পেছনে গিয়ে দাঁড়াও 500 জনের, ওই কথার জন্য কিছু মনে করো না। আমি কিন্তু তোমায় অপমান করে বা কিছু মনে করে বলিনি, আমি এমনিই বলেছিলাম। চতুর্থ পুরুষ, না না আমি কিছু মনে করিনি। হরে কৃষ্ণ। সমস্যা সববার, এই দেখো না সামান্য 2 চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এই কথা কি ভেবেছো কোনো দিন স্বপ্নেও? তা আজ আর কারো গর্বের কিছু নেই দাদা, তাই বলছি কিছু মনে করো না। আমি ও কথা মানে তোমায় অপমান করতে বলিনি, এটা বলতে দিল না। চতুর্থ পুরুষ আন্তরিকভাবে হরে কৃষ্ণর হাত ধরে, না না কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ, আর মনে করাকরিই বা কেন, যথেষ্ট তো হয়েছে। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। আন্ডারলাইন করবে, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। মানে যখন প্রতিকূল পরিস্থিতি হয় আমাদের কিন্তু সঙ্গবদ্ধ হয়ে থাকতে হয়। এই প্রশ্নটা যদি পরীক্ষায় দেয় সেখানে কিন্তু তুমি গত ক্লাসের আয় আরও বেঁধে বেঁধে থাকি এই লাইনটা দিতে পারো। যখন প্রতিকূল পরিস্থিতি হয় তখন বাঁচার উপায় হলো মিলেমিশে থাকতে হয়, ব্যাস। হরে কৃষ্ণ। এটা বুঝাটাই দরকার, এটাই এখন বোঝা দরকার। তৃতীয় পুরুষ, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ এবং ওড়িয়া প্রস্থান করে। ওদিকে চলমান কিউ সরে চলেছে, মানে লাইন একটু একটু করে সরে যাচ্ছে। একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, মানে লাইনটা ক্রমশ নিভে আসছে। এই হলো সম্পূর্ণ নাটকের আলোচনা। যারা পুরো ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলে আমি তাদের মন থেকে ধন্যবাদ জানাই। তোমরা আমার গর্ব, তোমরা আমার অহংকার। তোমরা চাইলে আগামীতে অন্যান্য যে অংশগুলো এখনো বাকি আছে, যেমন তেলেনাপোতা আবিষ্কার, তাছাড়া পঞ্চতন্ত্র থেকে কয়েকটা গদ্য, সেগুলো এভাবেই আমি পড়িয়ে দেব। সবাই ভালো থেকো, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল।